ছেলেবেলা থেকেই নরেন ছিল ডান পিঠে দুরন্ত স্বভাবের। কোনো কিছুকেই তোয়াক্কা করতো না সে। তাই তো প্রতিদিনের মতোই আজও এসে গেছে তার বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে। এই গাছতলা হলো তাদের জমায়েত হওয়ার প্রধান জায়গা। আর এই দলের সর্দার হলো বিলে, যাকে আমরা নরেন বলে থাকি। তবে এই দাপাদাপি আর হুড়োহুড়িতে যিনি সব থেকে বেশি বিরক্ত হতেন তিনি হলেন বুড়ো রামরতন বাবু। এই হতচ্ছাড়া, এই বদমাইশের দল, তোরা মরতে পারিস নে? তোরা গেলি জীবনটা জ্বালিয়ে খেলি আমার একেবারে। আজকে তোদের একদিন কি আমার একদিন। না, এইভাবে আর পারা যাইতাছে না। একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। হতচ্ছাড়াগুলোকে একটা শিক্ষা দিতেই হবে আমাকে। আসুক কালকে আসুক। এই যে ছোড়ার দল, একটা গল্প বলি তোদের। এই দিকে আই দেখিনি। গল্প শুনতে কে না ভালোবাসে। তাই নরেন আর তার বন্ধুরা চট করে চলে আসলো তাদের জ্যাঠার কাছে। কি গল্প শোনাবে জ্যাঠা? কি গল্প? এদিকে বস আগে। এই বলে রামরতন বাবু গল্প শুরু করলো। আগের দিন রাতে এই গাছে কি হয়েছিল জানিস? কি হয়েছিল জ্যাঠা? এক মস্ত বড় ব্রহ্ম দৈত্য, যেমন তার চেহারা তেমন তার চোখ, ইয়া বড় বড় দাঁত। বার করে এগিয়ে আসতেই আমি ভয়ে আমায় দেখে বলল, তোরে নয় রে বুড়ো, আমার চাই কচি মাংস চাই। বাগানে খেলতে আসে ওই কচি মাথাগুলোকে আমি খাবো। এই কথা শুনে নরেন ও তার বন্ধুদের চোখ একেবারে চড়ক গাছ। তারা একে অপরের দিকে তাকায়। তারপর সেই গাছতলা থেকে এক ছুট দিয়ে রামরতন বাবুর বাগান থেকে দৌড়ে পালায়। রামরতন বাবু বলে, মনে হয় ওষুধে কাজ হয়েছে। পরের দিন বিকেলে রামরতন বাবুর বাগানে নরেন একাই গাছের ডালে বসে দোল খাচ্ছিল। তার বন্ধুদের কোনো খোঁজই ছিল না। নরেন মনে মনে ভাবতে লাগলো, বেটারা হয়তো বুড়োর কথা বিশ্বাস করেছে। ব্রহ্মদৈত্যের ভয়ে আর হয়তো ওরা আসবে না। আমাকেই প্রমাণ করতে হবে যে ব্রহ্মদৈত্য বলে কিছুই নেই ওই গাছে। নরেন তার বন্ধুদের প্রমাণ করবার জন্য সেই দিন সারা রাত সেই গাছের ডালে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে সারা রাত নরেনকে না পেয়ে বিশ্বনাথ বাবু রামরতন বাবুকে ও নরেনের বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে আসলো। এসে দেখল নরেন গাছের ডালে বসে আছে। নরেন, এই নরেন। আগে আগে বাবা। তুই সারা রাত বসে এই গাছে কি করছিলি? বাবা, জ্যাঠামশাই বলেছিল এই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে আর সে নাকি কচি মাংস চায়। তার জন্যই তো আমি সারা রাত বসে ব্রহ্মদৈত্যের অপেক্ষা করছিলাম, কিন্তু ব্রহ্মদৈত্য তো আসলো না বাবা। এই কথা বলে নরেন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বোকার দল তো তোরা, জ্যাঠামশাই বলল আর তোরা বিশ্বাস করে নিলি। একবার সত্যটা যাচাই করবি নে। নরেনের মুখে এ কথা শুনে সকলেই হতবাক হয়ে পড়ে। আর রামরতন বাবু বুঝতে পারে এই ছোড়াকে দমন করা অত সহজ নয়। ছোট থেকে নরেন যা দেখত তার সত্যতা বিচার করেই তা বিশ্বাস করত। তাই খুব সহজেই ভয় বা হার মেনে নেওয়া তার স্বভাবে ছিল না। বিশ্বনাথ দত্তের তখন আইনজীবী হিসেবে বেশ নামডাক। একদিন তিনি যখন তার আইনি কাজে ব্যস্ত, তখন এক ধনী মক্কেল এলেন তার কাছে। আরে বিনয় বাবু যে, আসুন আসুন। রামগোপাল, আরে ও রামগোপাল, বিনয় বাবুর জন্য হুকো নিয়ে আসো। এই যে বাবু, নিয়ে আইতাছি। এই নিন বাবু। রামগোপাল বিনয় বাবুকে হুকো দিতেই
হুকোর গন্ধে ছটপট করে ওঠে পাশের ব্যক্তিটি। তিনি বলেন, ও রামগোপাল, একটু হুকো না হলে হচ্ছে না যে। তা যাও না, আমাদের হুকো তো বাইরে রাখা আছে, গিয়ে খাও না। এই বলে ব্যক্তিটি বাইরের দিকে যায়। বাইরে শাড়ি দিয়ে রাখা হুকোয় হাত দিতেই রামগোপাল বলে ওঠে, আরে আরে, ওটায় হাত দিও না, তুমি দেখতেছি জাত কুল সব এক করি দিবা। সর তো, সর দেখি যত সব। আর এই সমস্ত ঘটনা আড়াল থেকে দেখতে থাকে নরেন। এই যে এই হুকো তোমাদের, নাও ধরো। এরপর ব্যক্তিটি চলে গেলে বিনয়বাবু ও বিশ্বনাথবাবু একত্রে বৈঠকখানা থেকে বেরিয়ে যায়। তারপর নরেন আড়াল থেকে বেরিয়ে এসে রামগোপালকে জিজ্ঞেস করে, রামগোপাল কাকা, সবার জন্য আলাদা আলাদা হুকো কেন? আলাদা না রাখলে যে জাত যাবে বাবা, আমরা যে নিচু জাতের। রামগোপাল বিপদে পড়ে বলে, তুমি এইখান থেকে ভিতরে যাও বাবা, এইখানে থিকো না, বাবু দেখলে রাগ করবেন। পরের দিন সকালে নরেন লুকিয়ে লুকিয়ে বৈঠকখানা ঢোকে। একের পর এক সবকটা হুকোয় মুখ লাগিয়ে টানতে থাকে সে, কিন্তু সব হুকোতেই একই স্বাদ পায়, স্বাদের ফারাক পায় না সে। ঠিক এমন সময় চিল্লে ওঠে নরেন, আহ, 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 আহ। এতগুলো হুকোয় মুখ লাগিয়ে তুমি তামাক খাচ্ছ, হ্যাঁ? আমার জাত গেল কিনা দেখছিলাম বাবা। নরেনের মুখে এই কথা শুনে হতবাক হয়ে পড়ে বিশ্বনাথবাবু। যদিও কোনো উত্তর দেয় না সে, কিন্তু নরেনের মতন এইরূপ চিন্তাধারা কজনেরই বা থাকে। এইরূপ চিন্তাধারায় নরেনকে করে তুলেছিল নরেন থেকে স্বামী বিবেকানন্দ। এটা যেই সময়ের কথা, তখন ছেলেটি মেট্রোপলিটন স্কুলের ছাত্র। ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে বাকি সব ছেলেরাই হঠাৎ হেসে উঠল, যার কারণে শিক্ষক ছেলেটির প্রতি প্রচণ্ড রেগে যান। কিন্তু ছেলেটি এমনই অবাধ্য, সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টে শিক্ষককেই হাসির পাত্র বানাতে লাগলো। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবতে লাগে, এই সমস্ত কিছুই বুঝি ওই ছোড়ার ইশারাতেই হচ্ছে, সমস্ত ঘটনার পিছনে ওই ছোড়াই দায়ী। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শিক্ষক যেই ছোড়াকে সন্দেহ করেছিলেন সেই ছোড়ার কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি লাল হয়ে পড়ে। যন্ত্রণায় কাতর ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে যায়। ক্লাস থেকে বের হতেই সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যায়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেটির কাছে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেন। যদিও সেই ছেলেটির লাল হয়ে যাওয়া কান সমস্ত কিছুই ব্যক্ত করছিল, তবুও সেই ছেলেটি বিদ্যাসাগর মহাশয়ের কাছে সমস্ত কিছুই খোলসা করে বলে। তখন বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ। এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে ছেলেটিকে প্রশ্ন জিজ্ঞেস করুন। শিক্ষক মহাশয় খানিকটা হতভম্ব হয়ে সারা বই থেকে একে একে অনেক প্রশ্নই ছেলেটিকে জিজ্ঞেস করেন। ছেলেটি একের পর এক সব প্রশ্নেরই সঠিক উত্তর দেয়।
একসময় শিক্ষক মহাশয় ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বলেন, এবার ছেলেটি এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে ছেলেটি একটি প্রশ্ন করলে শিক্ষক মহাশয় সেটির উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে বলেন, এতে লজ্জা পাবার কিছু নেই, ছেলেটিকে চিনে রাখুন, নাম নরেন্দ্রনাথ দত্ত। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন, একদিন এটি আপনার কাছে গর্বের বিষয় হয়ে থাকবে। আর তারপরই নরেন্দ্রনাথ দত্তের থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার যাত্রা পথ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তার ৩৯ বছরের জীবনে শুধুমাত্র এটিই একমাত্র ঘটনা ঘটেছিল, আদতে তা নয়। বৈশাখ মাসের প্রখর রোদে একবার স্বামীজি হাঁটতে হাঁটতে আলোয়ারের মহারাজা মঙ্গল সিংয়ের দরবারে পৌঁছলেন। সেই সময় মহারাজা স্বামীজিকে তার শিকার করা জীবজন্তুর ছবি দেখাতে লাগে। তা দেখবার পর স্বামীজি বললেন, একটি প্রাণী অন্য প্রাণীকে অকারণে হত্যা করে না, তাহলে শুধু মজা করার জন্য কেন হত্যা করো? আমি এটি অর্থহীন মনে করি। এই কথা শুনে মঙ্গল সিং হাসি মুখে উত্তর দেন, তোমরা যে মূর্তি পূজা করো সেগুলি মাটি, পাথর বা ধাতুর টুকরো ছাড়া আর কিছুই নয়। আমার কাছে এই মূর্তি পূজা অর্থহীন বলে মনে হয়। এই কথা শুনে স্বামীজি বলেন, আমরা শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করি আর মূর্তিটিকে প্রতীক হিসেবে ব্যবহার করি। এই কথা বলে স্বামীজি চিন্তা করেন, এনাকে যোগ্য জবাব দিতে হবে। এরপর বিবেকানন্দ প্রাসাদে রাজার বাবার ছবি দেখতে পান। তিনি এই ছবির কাছে পৌঁছে দরবারের দেওয়ানাকে বলেন, আগে আপনি এই ছবিতে একটু থুতু ফেলতে পারেন? এই কথা শুনে রাজা রেগে গেলেন। রাজা বলেন, তুমি দেওয়ানাকে আমার বাবার গায়ে থুতু ফেলতে কেন বললে? রাগান্বিত রাজাকে দেখে স্বামীজি হেসে উত্তর দিল, এ তোমার বাবা কোথায়? এটা শুধু একটা চিত্র, কাগজের টুকরো মাত্র, তোমার বাবা নন। এটা শুনে রাজা আশ্চর্য হন। স্বামীজি বলেন, দেখুন মহারাজ, এটি আপনার বাবার চিত্র, কিন্তু আপনি যখন এটি দেখেন এটি আপনাকে তার কথা মনে করিয়ে দেয়। এখানে এই ছবিটি একটি প্রতীক, ঠিক যেমন মূর্তিগুলো আমাদের ঈশ্বরের প্রতীক। এই কথা শুনে রাজা তার মূর্খতা বুঝতে পারল এবং স্বামীজির পায়ে নত হয়ে মাথা নিচু করল। হয়তো বিবেকানন্দের এইরূপ চিন্তাধারাই আমাদের পথ দেখাতে সাহায্য করে। বিবেকানন্দের মতো আহারবিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছেন। একেই তো উত্তর কলকাতার বাসিন্দা, তার ওপর সচ্ছল পরিবারের ছেলে। পোলাও মাংসের পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টান্নও ছিল দত্ত পরিবারের প্রধান আহার্য। বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত নিজেও ছিলেন খাদ্যরসিক। এছাড়াও এও শোনা যায় যে বিলেতে বেদান্ত আর বিরিয়ানির প্রচার বিবেকানন্দ একসঙ্গে চালিয়েছেন। খাদ্যরসিক ব্যাপারটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি কলকাতায় একটি ক্লাব খুলে ফেলেন। নাম দেন পেটুক সংঘ। নিজের বন্ধুবান্ধব সহ সমস্ত পেটুক মানুষদের সদস্য করেন এই ক্লাবের। এমনকি সেখানে নিজে হাতে চপ কাটলেট রান্না করে নিজে খেতেন আর সবাইকে খাওয়াতেন। স্বামীজির তৈরি চপ কাটলেট সবাই আনন্দ সহকারে খেত। এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কলকাতার গলিগালাতে। লোকজন বলতে শুরু করে, শুনলাম নরেন ওই পেটুক সংঘ ক্লাবে আলু বাসন চটকে কী সব রান্না করে। গ্রামের সব পেটুকরাই নাকি ওই ক্লাবে নরেনের হাতের খাবার খেতে যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনলাম বটে। চলো তাহলে আমরাও একদিন গিয়ে দেখে আসি নরেন কি রান্না করে।
স্বামীজি রোজকার মতো সেদিনও সবার জন্য চপ কাটলেট করেছিলেন। নতুন দুজন লোক দেখায় তাদেরকেও অগ্রাহ্য করেননি তিনি। থালা ভরা চপ কাটলেট রেখে দেন তাদের সামনে। সে চপ কাটলেট খেয়ে তারা এতই খুশি হন যে এই ক্লাবের সদস্য হবার জন্য স্বামীজিকে অনুরোধ করেন। তারপর আর কি, রোজ স্বামীজির হাতের চপ কাটলেট খেয়ে তারা মহা আনন্দিত। ঝাল জিনিসটা স্বামীজি খুব পছন্দ করতেন। তিনি বলতেন, লঙ্কা হলো আমার বন্ধু ও মিত্র। তাই নিজের তৈরি সমস্ত জিনিসে বেশি করে ঝাল দিতেন তিনি। একবার তো একজন লোক স্বামীজিকে বলেই বসেন, নরেন, তুমি যতই ভালো রান্না করতে পারো না কেন, ঝাল খাওয়ায় কিন্তু তোমার থেকে আমি সেরা। এই কথা শুনে তার সঙ্গে লঙ্কা খাবার কম্পিটিশন জুড়ে দেন স্বামীজি। পকেটে ছিল তখন 3 টাকা। না, এখনকার 3 টাকা না, সেই 1896 সালের 3 টাকা। স্বামীজি 3 টাকা ক্লাবের একজন সদস্যের হাতে দিয়ে বলেন, যা তো 3 টাকায় যতটা লঙ্কা হয় নিয়ে আয়। এখনকার সময়ে 3 টাকায় বেশি লঙ্কা না পেলেও তখনকার সময়ে 3 টাকার লঙ্কা হয়েছিল 1 ঝুড়ি। তারপর শুরু হয়ে যায় কম্পিটিশন। দুজনেই একসাথে অনেকগুলো করে লঙ্কা মুখে পুরতে থাকেন। কিছুক্ষণ যেতেই স্বামীজিকে চ্যালেঞ্জ করা লোকটার অবস্থা খুবই খারাপ হতে থাকে। সে বুঝতে পারে স্বামীজিকে চ্যালেঞ্জ করে তিনি বড় ভুল করে ফেলেছেন। স্বামীজি কিন্তু তখন পুরোপুরি স্বাভাবিক। শেষে ওখান থেকে ছুটে পালায় লোকটা। ক্লাবের বাকি সদস্য আর স্বামীজি হো হো করে হাসতে থাকেন। বিবেকানন্দের সবাইকে খাওয়ানোর অভ্যাস এই পেটুক সংঘ ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি তার শিষ্যদেরও মন ভরে খাওয়াতেন। একদিন স্বামীজি একটা পুকুর পাড়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সামনে দিয়ে আসছিল তার শিষ্য শরৎ। তার হাতে ছিল একখানা বড় মাপের কাতলা। কাতলা দেখে স্বামীজির বড় শখ হলো সে নিজে এই কাতলাটা রান্না করবে। সে তার শিষ্য শরৎকে বলল, আজ আমি তোর বাড়িতে গিয়ে এই মাছটা তোদের রান্না করে খাওয়াবো। এই শুনে তো শরৎ বেজায় খুশি। গ্রামে একথা ছড়িয়ে পড়তেই আশেপাশের সমস্ত শিষ্যরা শরতের বাড়িতে ছুটে এলো স্বামীজির হাতের রান্না খেতে। রান্না খেয়ে তারা তো বেজায় খুশি। একজন তো বলেই বসলো, এমন মশলার স্বাদ আমি পুরো জীবনে কখনো পাইনি। আহা! কচুরি আর ফুলুরির প্রতিও ভীষণ টান ছিল স্বামীজির। নিয়মিত সিমলাপাড়ার বিখ্যাত দোকান পরমহংসের কাছে সকালে কচুরি আর সন্ধ্যাবেলায় ফুলুরি না খেয়ে তার দিন শেষ হতো না। তাই সকাল হতে না হতেই স্বামীজি রোজকার মতন রওনা দিয়েছেন কচুরি খাবার জন্য। এই পরম, গরম গরম কচুরি দিয়ে দেখিনি। আজ দেখছি কচুরি বেশ ভালোই ফুলেছে। দে দেখিনি, মজা করে খাই। কচুরি খেতে খেতে স্বামীজি যে কখন ঝুড়ি ফাঁকা করে দিত পরমহংস তার টেরই পেত না। ঝুড়ি ফাঁকা করার পরেও স্বামীজি বলতেন, আরও দুটো দেনা রে পরম। এই তো ছিল সকালবেলা। ঠিক সন্ধ্যাবেলাতেও স্বামীজির দেখা মিলত এই দোকানে। গরম গরম ফুলুরি ছিল তার সন্ধ্যাবেলার প্রিয় খাবার। ফুলুরি খেতে খেতে স্বামীজি বলেন, পরম, দেখিস 100 বছর পর ভারতবর্ষের মোড়ে মোড়ে চপের দোকান হবে। তখনকার স্বামীজির কথা পরমের কাছে হাস্যকর মনে হলেও আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে, আর সেটা সাক্ষী আমরা সকলেই। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত এই ঘটনাগুলি জেনে কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিভিন্ন মহাপুরুষদের এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।